শর্ত আর প্রসেস স্টেট গুলি ডায়াগ্রামের সাহায্যে দেখাও। এটা হুম কি ওই ডেডলকের যে ছবিটা ছিল সেটাই আঁকতে হবে? ডেডলকের জন্য যদি বলা হয়, ডেডলকের জন্য যদি আঁকে, তাহলে ডেডলকের যে প্রসেস, মানে একটা ডেডলক অকার করার জন্য যে মেন 4টে পয়েন্ট ছিল, সেইটা আগে তোমাকে লিখতে হবে যে এই 4টে প্রসেস। যদি আমার কাছে যদিও বইটা নেই, তবু আমি তোমাদেরকে দাঁড়াও বলছি, দাঁড়াও একটা মিনিট, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। আমার কাছে বুকটা থাকলে সুবিধা হতো। তো তোমাদের কাছে কি ডেডলকের ছবি বইটা আছে? একটু বইটা খুলে বলো যে কত নাম্বার পেজে আছে, না হলে আমি তোমাকে ডেডলক প্রসেস ম্যানেজমেন্টে ছিল তো 39 ডেডলক। আচ্ছা হ্যাঁ, 39 আচ্ছা যাই হোক, আমার কাছে নেই, তবুও দেখো ডেডলকের যে যদি বলে ডেডলক কখন ঘটবে, ডেডলক ঘটতে গেলে তার যে 4টে মেন পয়েন্ট, সেই পয়েন্টগুলো দেখো বইতে নিশ্চয়ই লেখা আছে, আমার যতটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন বলে একটা পয়েন্ট আছে, একটা ছিল হোল্ড অ্যান্ড ওয়েট প্রসেস, তারপরে ছিল হচ্ছে হ্যাঁ নো স্যার লেখা আছে। নো প্রিমিটিভ সিচুয়েশন, নো প্রিমিটিভ, আর একটা হচ্ছে সার্কুলার ওয়েট। এই 4টে জিনিস যদি অকার করে, তাহলেই বলতে পারবো যে এখানে ডেডলক হয়েছে। বুঝে গেল? অর্থাৎ এই হুম। মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমিটিভ আর সার্কুলার ওয়েট। আচ্ছা ধরে নাও আমি ধরো একটু ডেডলকে দেখছি তোমাদেরকে, যেহেতু আমার কাছে বুকটা নেই, সুতরাং আমি তোমাদেরকে আমি হ্যাঁ স্যার বলো বলো। স্যার বলছিলাম কি, আমাদের এখানে আজকে একটু নেটওয়ার্ক ইস্যু, আর হচ্ছে আমার ফোনের নেটওয়ার্কটাও নেই, তো হচ্ছে এই এই হুম হচ্ছে ক্লাসটা কি হ্যাঁ, ক্লাস তো আমি রেকর্ড করে রেকর্ড দিচ্ছি। হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, তা হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি, আমি বলবো যতক্ষণ চেষ্টা করো, যতক্ষণ নেট থাকে অন্তত থাকার চেষ্টা করো, ঠিক আছে? অন্তত থাকার চেষ্টা আচ্ছা করো। আচ্ছা আচ্ছা যতটা না হয় তারপরে সেক্ষেত্রে ক্লাস আছে, আগেই বলে দিই আমরা কিন্তু ক্লাসটাকে আজকে দুটো পার্টে ভেঙেছি, যেহেতু আমি বলেছি আজকে ক্লাস কিন্তু একটু লেন্দি চলবে, স্যার যেহেতু আমি আমি হ্যাঁ বুঝতে পেরেছি স্যার আমি। আচ্ছা খুবই ভালো, বুঝতে পারলে। তো স্যার আমি বুঝতে ক্লাস পেরেছি এটা। 9টার সময় কিন্তু আমি আজকে ব্রেক দেবো, 9:30টায় লাঞ্চটা মানে স্যার ডিনার করার যা যা এটা আছে প্রথম থেকে শুরু করুন, আলোচনাগুলো স্যার করে এটা নেবো। প্রথম থেকে শুরু করছি আমি। না প্রথম থেকেই, হ্যাঁ পরপরই হবে। বলছি স্যার আমি স্যার এটা স্যার শুরু করুন স্যার এখন। এই 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 এইটা না এর আগে কিছু করেছেন? না কিছু করিনি। ঠিক আছে, একটু মিউট করো, আমি একটু দেখো ঠিক আছে ডেডলকটা যেহেতু বললে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে ডেডলকের যদি কোশ্চেন আসে, ঠিক দেখবে টেক্সট বুকে এইরকম, আমি যদি নেট থেকে বার করলাম এরকমই একটা নিশ্চয়ই কোশ্চেন আছে, মানে ডায়াগ্রাম আছে, আছে তো? ঠিক এরকম একটা ডায়াগ্রাম দেখবে হ্যাঁ ডেডলকের স্যার। জন্য পাবে। ঠিক এখানে হ্যাঁ স্যার। দুটো প্রসেস থাকবে তোমাকে, আর ডেডলক কিন্তু এবার পরীক্ষায় আসবেই আসবে, আমি ধরেই না মানে 100% কোশ্চেন পাবেই ডেডলকের কোশ্চেন, কারণ এই ডেডলক ছাড়া অপারেটিং সিস্টেমের প্রশ্ন হতেই পারে না। তো ডেডলক 2 মার্কসের দিক, 3 মার্কসের দিক, আর যত মার্কসের দিক ডায়াগ্রাম কিন্তু আমরা আঁকবই, ডায়াগ্রাম ছেড়ে আসবো না কিন্তু। এই তাহলে দুটো প্রসেস, আর দেখো প্রত্যেকটা প্রসেস কি আছে, একটা রিসোর্স মানে একটা হার্ডওয়্যার, যে হার্ডওয়্যারকে কি করেছে ও হোল্ড করে রেখেছে। তাহলে কি হয় অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে হচ্ছে, এখানে দেখাচ্ছে অ্যাসাইন হয়ে আছে। অ্যাসাইন মানে কি, অ্যাকচুয়ালি অ্যাসাইন মানে হচ্ছে হোল্ড করে আছে। হ্যাঁ অ্যাসাইন মানে কি, একটা ধরে রেখেছে আর একটা পাওয়ার জন্য কি করছে, অপেক্ষা করছে। অর্থাৎ দেখো প্রসেস 1 এই কাজটা করার জন্য কি আছে, এ রিসোর্স 1 কে প্রসেস 1 এর যদি দেখি লক্ষ্য করো, প্রসেস 1 রিসোর্স 1 কে ধরে রেখেছে, অ্যাসাইন করে রেখেছে, মানে ও একটা ধরে রেখেছে, আর আরেকটা ওর কাজটা কমপ্লিট করার জন্য দুটো রিসোর্সই দরকার, কিন্তু আরেকটা রিসোর্স 2 কে পাওয়ার জন্য ও ওয়েটিং স্টেটে বসে আছে। ঠিক একই রকম ভাবে প্রসেস 2 যদি দেখো, প্রসেস 2 আবার এসআই ও কি করেছে, রিসোর্স 2 কে আবার হোল্ড করে রেখেছে, মানে ও নিজের আওতায় রেখে দিয়েছে। আবার রিসোর্স 1 কে পাওয়ার জন্য ও কি করছে, আবার ওয়েট করে বসে আছে। তো বিষয়টা দেখা যাচ্ছে কি, যে দুটো প্রসেসই দুটো রিসোর্সকে দুজনেই একটা একটা করে হোল্ড করে রেখেছে, আবার ওই একই প্রসেসকে দুজনেই পাওয়ার জন্য, একই টাইমে পাওয়ার জন্য দুজনেই ওয়েটিং স্টেটে রয়ে গেছে। তাতে কি হচ্ছে, কোনো প্রসেসই তারা নিজের কাজটা কমপ্লিট করতে পারছে না। কেন পাচ্ছে না, কারণ প্রত্যেকটা প্রসেসকেই, প্রসেস 1 আর প্রসেস 2 দুটো প্রসেসকেই কাজ করার জন্য কি দরকার, একই সঙ্গে দুটো রিসোর্সকেই দরকার। কিন্তু কি হচ্ছে, সবাই কি করছে, এক একজন একটা একটা রিসোর্সকে ধরে রেখেছে। ফলে এই যে সিচুয়েশন হয়েছে, এই যে সার্কেল অকার করে গেছে না, তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের ডেডলক। এই ডেডলক হতে গেলে 4টে কন্ডিশন আছে, এই 4টে কন্ডিশন জাস্ট একটু একটু করে বলবো। মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে এটাই, মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে কেউ কারোর জিনিসকে শেয়ার করছে না। ব্যাপারটা হচ্ছে যে
যদি মনে করো প্রসেস 1 যদি ও এই যে রিসোর্স 2 কে যদি একটু ছেড়ে দিত কিছুক্ষণের জন্য, তাহলে কি হতো? প্রসেস 2 কাজ করে যেত। যেহেতু প্রসেস 2 এর কাছে রিসোর্স 2 ছিল, যদি প্রসেস 1 যদি বলতো ঠিক আছে তোকে আমি একটুখানি 2 সেকেন্ডের জন্য বা 10 সেকেন্ড যতটুকু কাজ ততক্ষণের জন্য রিসোর্সটা ছেড়ে দিলাম। কিন্তু সে ছাড়ছে না। তাহলে এই যে ছাড়ছে না মানে কেউ কারো জায়গা ছাড়ছে না। তাহলে এটাই হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। এটা একটা শর্ত। দ্বিতীয় কথা হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। ওই যে একটা ধরে রেখেছি, একটা ওয়েট মানে আরেকটা পাওয়ার জন্য ওয়েটিং লিস্টে বসে আছি। এই যে সিচুয়েশন, এটাও ডেডলকের সিচুয়েশন। তৃতীয় কন্ডিশন হচ্ছে নো প্রিমিটিভ। প্রিমিটিভ কাকে বলে আমরা জানি। প্রিমিটিভ মানে কি? যে কাজ হয়ে গেলে মানে নির্দিষ্ট টাইমের পরে প্রসেস অটোমেটিকলি তার রিসোর্সকে ছেড়ে দেয়। নো প্রিমিটিভ মানে কেউ কাউকে ছাড়বে না, মানে কোনো রিসোর্সকে মানে আমার আওতায় যে যা রিসোর্স আছে আমি কোনো রিসোর্সকে ছাড়বো না। এটা হচ্ছে নো প্রিমিটিভ সিচুয়েশন। অর্থাৎ জোরপূর্বক, প্রিমিটিভ মানে কি? মানে প্রসেস 2 জোর করে প্রসেস 1 এর কাছ থেকে রিসোর্স কেড়ে নিতে পারে না। এই যে কেড়ে নিতে পারছে না, এটাই হচ্ছে নো প্রিমিটিভ। আর প্রিমিটিভ হলে কি হতো? জোর করে রিসোর্সটাকে কি হতো? জোরপূর্বক রিসোর্সটাকে নিয়ে নিতে পারতো। যদি জোরপূর্বক নিতে পারতো তাহলে ওটা হতো প্রিমিটিভ। কিন্তু ডেডলকে প্রিমিটিভ হয় না, নন প্রিমিটিভ হয়। আর লাস্ট হচ্ছে এই সার্কেল স্টেজ, বৃত্তাকার। এই চারটে সিচুয়েশন যখনই অকার করবে তখনই সেখানে আমরা বলতে পারি কি এটা একটা ডেডলক সিচুয়েশন হয়েছে। এবার এখান থেকে আবার আপনি যে কোশ্চেনটা বললে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা ডেডলক যদি অকার করে যায় তাহলে ডেডলকটাকে বেরোনোর কি পন্থা আছে? দেখবে তার জন্য আবার কিছু ইয়ে করা আছে, কিছু রুলস আছে। যেমন প্রথমটা আছে ডেডলক, 1 নাম্বার হচ্ছে ডেডলক প্রিভেনশন, একটা ডেডলক অ্যাভয়েডেন্স, একটা ডেডলক ডিটেকশন এন্ড রিকভারি, আর একটা হচ্ছে ডেডলক ইগনোরেন্স। এই চারটে পয়েন্ট আছে। বেসিক্যালি এটা হচ্ছে কার জন্য? ডেডলক থেকে বেরোনোর জন্য। তো এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডেডলক কাকে বলে এবং ডেডলক কখন হতে পারে, বা চারটে স্টেজ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, তো বাকিরা কিন্তু আমি কাউ বললে না যে আপনি বললে, আর কেউ কি আর কে কে করেছে একটু শুনি, তাহলে আমি একটু পরপর এগোবো এবার টেস্ট পেপারটা নিয়ে। শেল কি? হুম শেল কি? কার্নেল আর শেলের মধ্যে একটা পার্থক্য বলেছে, শেলটা কি? আচ্ছা, কার্নেল আর শেলের মধ্যে পার্থক্য বলেছে। আচ্ছা, তো শেল হ্যাঁ। অ্যাকচুয়ালি যদি দেখো, যদি কার্নেল, আচ্ছা তাহলে কার্নেল আগে শেল বুঝতে গেলে আগে কার্নেল বুঝতে হবে। আচ্ছা কার্নেল কোথায় আছে বলো? আমি কার্নেলের দেখছি একটা ছবি দিই, ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি। বিষয়টা হচ্ছে যে র্যান্ডমলি এভাবে করতে গেলে হবে না। আমি অপারেটিং সিস্টেমের জন্য আলাদা মানে পার্টিকুলারলি আলাদা করেই তোমাদেরকে আমি শুধু অপারেটিং সিস্টেম নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? তো আগে প্রথম ফার্স্ট ক্লাসে আমি একটুখানি তোমাদেরকে টেস্ট পেপারটা বলেছি, যেহেতু টেস্ট পেপারটা ধরি। সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে অপারেটিং সিস্টেম নিয়ে ধরবো। সেখানে অপারেটিং সিস্টেম নিয়ে আমি পুরো অপারেটিং সিস্টেম শেল, কার্নেল, যা যা তোমাদের কোয়েরি আছে সেইগুলো থেকে প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দেবো সেকেন্ড পার্টে, যখন আমরা সাড়ে 9টায় আসছি। আপাতত আমি ফার্স্ট পার্টে এসে আগে আমরা ডিবিএমএস এর পার্টগুলো আর শুধুমাত্র অপারেটিং সিস্টেমের যে কোশ্চেন যেগুলো করতে বলেছিলাম সেগুলো আগে আমি একটু সলভ করি, কারণ যে এই কোশ্চেনগুলো আসবেই আসবে, এর কোনো মানে এর কোনো না আসার কোনো জায়গা নেই। তো সেগুলো আমি আগে একটু কমপ্লিট করে দিই ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে আমাদের সময়টা বেশি থাকবে, আমরা ধীরে সুস্থে বসে করব। যার যা প্রবলেম আছে সেগুলোকেও ধরবো, যদি আজকে শেষ না করতে পারি কালকে আবার ক্লাসে আবার সেগুলোকে ডিসকাস করব। তো মানে মার্ক করে রাখো, অবশ্যই আমি তার সলিউশন দেবো। আচ্ছা, আমি টেস্ট পেপার থেকে একটু করে পরপর আসছি। তো কারা কারা করেছো বাকিরা একটু বলো। সায়ন্তিকা করেছো টেস্ট পেপার? স্যার দেখছিলাম পারবো, ওই জন্য আর করিনি। আচ্ছা কিছু কিছু সমস্যা হচ্ছিল, সেটা আলাদা করে রেখেছি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লিখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। আর আর বাকিরা? বাকিদের বলো। স্যার কয়েকটা বেঁধেছে। বেঁধেছে? আচ্ছা, খুব ভালো কথা। ঠিক আছে। আচ্ছা, আর স্যার মডেল 6 পর্যন্ত করেছি। মডেল 6 পর্যন্ত করেছো? ওকে, খুব ভালো। আচ্ছা, বাকিগুলো তাহলে এখনো পেন্ডিং রেখেছো? স্যার বলছি স্যার এসডিএফ আর হচ্ছে ওই এসআরটিএফ স্যার, এটা একটু অনেক মানে বুঝতে সমস্যা হচ্ছে, লাস্টে স্যার একবার একটু বুঝিয়ে দেবেন। ঠিক আছে, আমি এখন অপারেটিং সিস্টেম ধরবো। আগেই বললাম সেকেন্ড পার্টে তো আমরা অপারেটিং সিস্টেম ধরবো, ফার্স্ট পার্টে আমরা ডিবিএমএস ধরছি। তো ফার্স্ট পার্টে আমরা একটু ডিবিএমএস নিয়ে আলোচনা করছি। তো ডিবিএমএস থেকে বলো, সেকেন্ড পার্টে আমরা অপারেটিং সিস্টেমে যাব। তো বলো বাকিরা।
স্যার একটা স্যার কোয়েশ্চেন সুপার ছিল কিকে বলো বলো। ওই ডোমেন কনস্ট্রেন্ট বলতে কি বোঝো এই কোয়েশ্চেনটা? আচ্ছা, ডোমেইন কনস্ট্রেন্টস। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে, আমি নোট ডাউন করছি। হ্যাঁ, আর বলো, সায়ন্তিকা কি বলছিলে? সুপার কিটা মনে রাখার সহজ উপায় কি? আচ্ছা, ভুলে সুপার যাচ্ছি। কি কে মনে রাখার সহজ উপায় কি? আচ্ছা, সুপার কি, আচ্ছা, সুপার কি মনে রাখার সহজ উপায় হচ্ছে যে সুপার কি হচ্ছে আমাদের প্রাইমারি কি এর মতনই ইউনিক অ্যাট্রিবিউট যুক্ত। কিন্তু সুপার কি এর কাজ কি? সুপার কি কিন্তু শুধু প্রাইমারি অ্যাট্রিবিউট না, প্রাইমারি অ্যাট্রিবিউটের সঙ্গে সাধারণ যে নরমাল অ্যাট্রিবিউট এগুলোকে একসঙ্গে নিয়ে সুপার কি তৈরি হয়। অর্থাৎ শুধু প্রাইমারি কি সেও সুপার কি, এবং তার সঙ্গে সাধারণ যে নন কি, মানে সাধারণ যে নরমাল যে এন্টিটি বা এই সাধারণ যে অ্যাট্রিবিউট সেগুলোকে কাজে লাগিয়ে সুপার কি তৈরি করে। যেমন একটা উদাহরণ দিই, বললে যখন আমি বলে দিচ্ছি, জাস্ট এ মিনিট। সুপার কি ডেফিনেশনটা একটু দেখে নেবে। দেখো অ্যাকচুয়ালি সুপার কি ডেফিনেশন যদি পড়ো সেখানে দেখবে লেখাই আছে সুপার কি অনেকটা ক্যান্ডিডেট কি এর মতন কাজ করে। অর্থাৎ সুপার কি এর উদ্দেশ্যই হচ্ছে কি, যেখানে আমরা শুধুমাত্র প্রাইমারি কি দিয়ে কাজ করতে পারি না তখন আমাদের দরকার হয় কি, তখন দরকার হয় হচ্ছে আমাদের সুপার কি। যদি ধরো এরকম একটা টেবিল দিলাম, স্টুডেন্ট, এখানে ধরো দিলাম স্টুডেন্ট আইডি, এখানে দিলাম নেম, এখানে দিলাম ক্লাস, হয়েছে? আচ্ছা, আর একটা দিলাম কি দিতে পারি, মার্কস। দেখতে পাচ্ছ সকলে? যদি এখান থেকে এই টেবিলটা দিয়ে বলে এখান থেকে সুপার কি বার করো, তাহলে কি করে বার করব? তাহলে এখান থেকে দেখো সুপার কি অনেকগুলো সুপার কি হতে পারে। তো প্রথম সুপার কি বেরোতে পারে? ফার্স্ট 1 নাম্বার সুপার কি। সুপার কি ডেফিনেশনটা বলতে পারো নি, আমি সুপার কি বার করার ফর্মুলাটা বলে দিচ্ছি। সুপার কি মানে কি, এখানেও ইউনিকলি আইডেন্টিফাই। কিন্তু এখানে ইউনিকলি আইডেন্টিফাই করার ক্ষমতা এখানে কার কার আছে? এসআইডি, নেম, ক্লাস, মার্কস কার কার আছে? আইডি। শুধু আইডিরই আছে। নাম কোনোদিন ইউনিক হয়? হয় না। ক্লাস কোনোদিন ইউনিক হয়? হয় না। মার্কস কখনো ইউনিক হয় না? হয় না। শুধুমাত্র এসআইডি। তাহলে লিখলাম এসআইডি। তাহলে এসআইডি হচ্ছে একটা সুপার কি। ঠিক আছে? আবার বলতে পারো স্যার এসআইডি তো ইউনিক, তাহলে এও তো প্রাইমারি কি। হ্যাঁ, এও প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কিও সুপার কি। তাহলে একটা সুপার কি বেরোলো, কিন্তু আর কি সুপার কি তৈরি হবে? হ্যাঁ হবে। কি করতে পারি? 2 নাম্বার সুপার কি। কি বের করতে পারি? আমরা লিখলাম স্টুডেন্ট আইডি, তার সঙ্গে নিয়ে নিলাম স্টুডেন্ট আইডির সঙ্গে নেম। অর্থাৎ স্টুডেন্ট আইডি আর নেম এই দুটোকে মিলিয়ে আমরা কি তৈরি করতে পারি? দেখো এটাও একটা ইউনিক হয়ে যাচ্ছে। আইডি নিলাম, নেম নিলাম। দুটোকে নিয়ে আমরা কি তৈরি করলাম? যেটা আসলো এটাও একটা সুপার কি। নাম্বার 3 সুপার কি কি হতে পারে? আবার স্টুডেন্ট আইডি, তার সঙ্গে নিয়ে নিলাম ক্লাস। এটা একটা মানে স্টুডেন্ট আইডির সঙ্গে কি নিলাম? ক্লাস নিলাম। তাহলে এটা একটা সুপার কি হতে পারে। নাম্বার 4 কি হতে পারে? স্টুডেন্ট আইডি, তার সঙ্গে নিয়ে নিলাম কি? মার্কস। তাহলে নিয়ে নিলাম মার্কস। তাহলে এটা একটা সুপার কি হতে পারে। 4 নাম্বার গেল। 5 নাম্বার সুপার কি কি হতে পারে? দেখো আইডির সঙ্গে প্রত্যেক ইন্ডিভিজুয়াল একটা একটা করে হয়ে গেছে। এবার কি করতে পারি? একটা একটা করে তো হয়ে গেছে। সবগুলো একসঙ্গে তো পড়ে। আর কি কম্বিনেশন হতে পারে? তাহলে স্টুডেন্ট আইডির সঙ্গে নেম নিলাম, এটা তো রিপিট হয়ে গেছে, আর তো হবে না। তাহলে নেমের সঙ্গে দেখা আছে ক্লাস নিয়ে নিলাম। তাহলে স্টুডেন্ট আইডি নেম ক্লাস, এটা একটা সুপার কি কম্বিনেশন হলো। নাম্বার 6 আর কম্বিনেশন কি হতে পারে? স্টুডেন্ট আইডি, নেম, মার্কস, এটা একটা সুপার কি হতে পারে। মানে যতগুলো কম্বিনেশন আমরা তৈরি করতে পারি তাহলেই। আর একটা কি হতে পারে? স্টুডেন্ট আইডি, ক্লাস। 4টেই হবে না একসাথে? চারটে তো হবেই, অবশ্যই হবে, কিন্তু আর বাকি কম্বিনেশন গুলোকে খুঁজে বার করো। ওটা তো লাস্ট অপশন। আমি প্রথমে লাস্ট অপশন কেন যাব? আর লাস্ট আর কোনো কম্বিনেশন হচ্ছে? আর কম্বিনেশন হচ্ছে না। তাহলে লাস্ট কম্বিনেশন কি? সবগুলো একসঙ্গে। তাহলে স্টুডেন্ট আইডি, নেম, ক্লাস, আর হচ্ছে মার্কস। তাহলে এই যে বেরোলো এখানে কতগুলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। 8টা বেরিয়েছে কি? 8টা বেরিয়েছে সুপার কি। বোঝা গেছে? আচ্ছা যদি কেউ বলতো স্যার, আচ্ছা ধরো আমরা আইডি কে বাদ দিয়ে দিলাম, কি রাখলাম? নেম, ক্লাস, মার্কস। এইটা কি সুপার কি হবে কখনো? না স্যার। হ্যাঁ, এটা কিন্তু সুপার কি হবে না। কেন? সুপার কি করতে গেলে তার মধ্যে কাকে রাখতেই হবে?
প্রাইমারি কি? প্রাইমারি কি রাখতে হয়। অর্থাৎ প্রাইমারি কি কে রেখে দিয়ে আমরা যতগুলো কম্বিনেশন তৈরি করতে পারছি রেখে ততগুলোই হচ্ছে তার সুপার কি। বোঝা গেছে? অর্থাৎ এই জন্য সুপার কি এক ধরনের ক্যান্ডিডেট কি এর মতো ভূমিকা পালন করে। বোঝা গেল? তাহলে সমস্ত ক্যান্ডিডেট কি কিন্তু সব সুপার কি। আচ্ছা, পাপড়ি একটা কি কোশ্চেন করেছে? ডেটা কি বলেছিলে? সরি ভুলে গেলাম পাপড়ির কোশ্চেনটা, নোট ডাউন করা হলো না। কি ডেটা মাইনিং না কি এটা বলছিলে না? স্যার ওই ডোমেন কনস্ট্রেইন। আচ্ছা, ডোমেন কনস্ট্রেন্টস। ওকে, ঠিক আছে। ডোমেন কনস্ট্রেন্টস আমি তোমাকে ছবিটা বার করে খুঁজে নিয়ে আমি তোমাদেরকে ছবি দিয়ে বোঝাতে হবে, না হলে বুঝতে পারবে না। তো আপাতত স্যার জাস্ট বলছি এখন কি শুধু ওই মানে ডেটাবেস নিয়ে যেগুলো সমস্যা আছে সেগুলোই বলবো নাকি ওভার কোয়েশ্চেন থেকেই না, বলবো মানে ওভারঅল আমি যাচ্ছি না এখন। ওভারঅল করতে গেলে তাহলে কোনোটাই হবে না। ঠিক আছে, ওভারঅল এর জন্য আমরা পরে রাখছি। আগে আমি শুধুমাত্র আচ্ছা স্যার। পার্টিকুলারলি আমি এসকিউএল টাকে ভালো করে আজকে শেষ করে দিই এই ফার্স্ট ক্লাসে। তারপরে ওভারঅল বলতে কি ওভারঅল এক একটা টপিক ধরে ধরে আমরা ডেটাবেস একটু যাই, তারপরে একটা ক্লাস অপারেটিং সিস্টেমের জন্য রাখি আর একটা ক্লাস এআই এর জন্য রাখি। তাহলে আমার মনে হয় একটু বেটার হয়। না হলে ওভারঅল যদি হয় তাহলে বিষয়টা হচ্ছে সেটা কোনো কিছুই সলিউশন হবে না। আচ্ছা, তো আমি যদি একটু ধরি প্রথমে থেকে পরপরই যদি আসি, আমি একটু পরপরই সবার কাছে আসছি এবং আমি সেটা হয়তো খুব ইজি, সবার জন্য ইজি, কিন্তু ইজি হলেও এই ইজিটাও যাতে আরো ইজি হয় তার জন্য কিন্তু আমি সমস্ত এসকিউএলই সলভ করে দিচ্ছি। তো একদম ফার্স্ট কোশ্চেন যেটা ছিল পেজ নাম্বার কত ছিল, এটা বোধহয় 403। এই যে কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা দিয়েছে, এই যে টেবিলটা, টেবিল বুক দিয়ে বুক আইডি, বুক নেম, অথর, প্রাইস, তাই তো? এখান থেকে তিনটে প্রশ্ন দিয়েছে, এই তিনটে সবাই পারবে? হ্যাঁ স্যার ভালো। কার কার অসুবিধা আছে বলো, যদি অসুবিধা না থাকে, কারোর যদি অসুবিধা না থাকে তাহলে আমি স্কিপ করব, আর যদি একজনের স্যার বলছি এই মডেল সেটেরই ওই যেগুলো 2 নম্বরের কোশ্চেন ওখানে স্যার ওই একটা ডিবিএমএস এর কোশ্চেন আছে ওটা একটু অসুবিধা আছে। আচ্ছা আমরা পরপর যাই। আমি দেখো আমি প্রথমে কি সেট 1 শুরু করেছি। হ্যাঁ, সেট 1 আমরা সেট হ্যাঁ 1। স্যার ওটার কথাই বলছি, হুম, ওই ফাইল সিস্টেম অপেক্ষা ডিবিএমএস এর ওই দুটি সুবিধা উল্লেখ করো, মানে স্যার এটা বুঝতে পারলাম না কোনটা কোনটা? ও কিভাবে আচ্ছা, করবে। এইটা হ্যাঁ ওই দুই এইটা। দাগের যে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা বলে দিচ্ছি শোনো। আচ্ছা ঠিক আছে, বললে যখন বলে দিচ্ছি। দেখো, ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর দুটি সুবিধা। মানে বিষয়টা হচ্ছে ফাইল সিস্টেম কি আর ডিবিএমএস কি আগে তোমাকে বুঝতে হবে। না স্যার বলেছে ফাইল সিস্টেম অপেক্ষা ডিবিএমএস এর দুটি সুবিধা। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি দাঁড়াও। বিষয়টা হচ্ছে ফাইল সিস্টেম মানে হচ্ছে এটা ম্যানুয়াল ফাইল সিস্টেম। ম্যানুয়াল ফাইল সিস্টেম মানে যেটা খাতায় কাগজে যে কাজটা হতো সেটা হচ্ছে ম্যানুয়াল ফাইল। যেমন দেখবে স্কুল কলেজে, আমাদের স্কুলে বিশেষ করে যে সমস্ত কাজগুলো হয় না তোমাদের, অ্যাডমিশন, আমাদের স্কুলেই দেখবে অ্যাডমিশন কোথায় হয়, সমস্ত কিছু ফাইলে, বিভিন্ন ফাইলে কাজ হয়। তো ফাইল সিস্টেম অপেক্ষা যদি ডিবিএমএস সফটওয়্যার দিয়ে যদি সেই জিনিসটা যদি অপারেট করা হতো তাহলে তার কি কি সুবিধা সেগুলোকে আমাকে বার করতে হবে। প্রথম সুবিধা কি হতে পারে? 1 নম্বর সুবিধা ডেটা রিডান্ডেন্সি। ডেটা রিডান্ডেন্সি। ভেরি গুড। ডেটা রিডান্ডেন্সি মানে হচ্ছে ডেটার পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ একই ডেটা দুবার কখনোই প্রবেশ করতে পারবে না, যেটা ম্যানুয়াল ফাইল সিস্টেমে ভুল করে হয়ে যেতে পারে। মানে একই স্টুডেন্টকে দুবার অ্যাডমিশন হয়েও যেতে পারে কোনো কারণে ভুল করে। কিন্তু কম্পিউটার সিস্টেমে যদি হয়, ডেটাবেস সিস্টেমে যদি হয় তাহলে কি হবে? সেম স্টুডেন্ট দুবার কোনোদিন অ্যাডমিশন নেবে না। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। মানে মোদ্দা কথা একই রেকর্ড, সেম রেকর্ড দুবার কোনোদিন এন্ট্রি হবে না। তাহলে খুব ভালো। 1 নাম্বার হচ্ছে ডেটা রিডান্ডেন্সি। আর 2 নাম্বার, ডেটাকে খুঁজে পেতে সুবিধা হয় হ্যাঁ, ডিবিএমএস এ। ডিবিএমএস এ ডেটাকে খুঁজে পেতে খুব সুবিধা হয়। কারণ যখন হিউজ ডেটা থাকে আমাদের কাছে, ম্যানুয়াল ফাইল সিস্টেমে কি হতো? সেই দেখবে আগেকার দিনে ব্যাংকিং সিস্টেমে ফাইলের পর ফাইল, ফাইলের পর ফাইল আছে। কিন্তু আমরা এখন কি করছি? যাচ্ছি, এটিএম কার্ডটা ঢোকাচ্ছি, সঙ্গে সঙ্গে এটিএম কার্ডের তোমার যে সার্কিট, সেই সার্কিটের সঙ্গে তোমার ইয়ে মানে তোমার ব্যাংকের যে মেন সার্ভার তার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে তোমার ব্যালেন্স দেখতে পাচ্ছ, সেখানে তুমি পিন প্রেস করছো, সঙ্গে সঙ্গে টাকা উইথড্র করে নিচ্ছ। কিন্তু এই টাকাটা তুলতে গেলে আগে কি করতে হতো? আগে তোমাকে লাইনে দাঁড়াতে হতো, একটা টোকেন দিত, ওয়েট করো, সিগনেচার মেলাবো, ছবি মেলাবো, মানে একটা 1.5 ঘন্টা লেন্দি প্রসেস ছিল। কিন্তু এটা কি হচ্ছে? ডিবিএমএস আসার ফলে অনেক সুবিধা হয়েছে। আর একটা সুবিধা কে বলবে? ডেটা রিকভারি অ্যান্ড ব্যাকআপ। ডেটা রিকভারি অ্যান্ড ব্যাকআপ। ভেরি গুড। এটাও একটা বিষয় যে ডেটা রিকভারি অ্যান্ড ব্যাকআপ মানে কি, আমাদের কোনো কারণে ডেটা যদি হারিয়েও যায়, ডিবিএমএস তো সফট কপি, আমরা চাইলে ডেটাটার অনেকগুলো কপি বানাতে পারি।
যেমন দেখবে অনেকে বলে না যে আমার বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে, আমার এই কাগজ হারিয়ে গেছে, আমার ওই কাগজ হারিয়ে গেছে, এই 2000 সালের বন্যায় হারিয়ে গেছে, এই আমার আমফান বা ঝড় হয়েছে, ঝড়ে হারিয়ে গেছে। মানে কি এগুলো হচ্ছে হার্ড কপি কাগজ হারিয়ে যেতে পারে, কিন্তু সফট কপি কখনো মানে হারানোর চান্সেস কম। কেন কি ব্যাকআপ রাখতে পারি। তাহলে এগুলোই হচ্ছে ডিবিএমএস এর সুবিধা। এই পয়েন্ট গুলোকে তোমাকে পয়েন্ট করতে হবে, করে করে তোমাকে উত্তর লিখতে হবে। তাহলে এখানে দুটো সুবিধা, মানে দুটো বলেছে মানে কিন্তু এখানে দুটোই লিখবো, ভালো করে বোঝো। এবার আমি তোমাদেরকে বলেছিলাম 2 মার্কসের জন্য 3টে লেখার কথা, কিন্তু এখানে দেখো কোশ্চেনে কিন্তু ভালোভাবেই বলে দিয়েছে দুটি সুবিধা। এখানে কিন্তু 3টে 4টে লেখার কোনো প্রয়োজন নেই, দুটো বলেছে বলে দুটো। যদি না বলতো তাহলে তুমি 3টে লিখতে। হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইখান থেকে আরেকটা কোশ্চেন দেখো, এই যে কোশ্চেনটা এটা যদিও আমি হাইলাইট করিনি, কিন্তু এখান থেকেও একটা এই সেম প্যারালালি একটা কোশ্চেন ছিল, চোখে পড়লো বলে বলেছিল কি ইয়ার ডায়াগ্রাম, যেটা বেসিরই প্রশ্ন, প্রধান 4টি প্রতীক বা সিম্বল কি কি ব্যবহার করতে বলেছে। এবার যদি দেখো ইয়ার ডায়াগ্রাম কিন্তু আমি তোমাদেরকে অনেকগুলো সিম্বল দেখিয়েছিলাম, কি তার মধ্যে প্রধান 4টি সিম্বল, সেই 4টি সিম্বল কি কি হবে, কে বলবে এর উত্তরটা? স্যার ন্যাচারাল জয়েন, ন্যাচারাল জয়েন, আচ্ছা, হ্যাঁ তারপরে না না বলুক, প্রজেকশন, আচ্ছা তারপর সেট, ইউনিয়ন, আচ্ছা, ইন্টারসেকশন। তুমি স্যার পেলে এগুলো না জিরো। তো আমি বলি, হ্যাঁ ঠিক স্যার আছে, এটা হ্যাঁ তো সিম্বল হলো না। স্যার ওগুলো স্যার এন্টিটি অ্যাট্রিবিউট, ওই প্রাইমারি কি অ্যাট্রিবিউট পাপড়ি এগুলো কিন্তু গুলিয়ে ফেললে। ইয়ার ডায়াগ্রামের মধ্যে স্যার কিন্তু ও বুঝতে ইয়ার পারিনি। ডায়াগ্রামের মধ্যে কিন্তু এগুলো পড়ে না। আচ্ছা, ইয়ার ডায়াগ্রামের মধ্যে যে সিম্বল গুলো পড়ে, প্রধান প্রধান সিম্বল, যদি দেখো প্রথম যে সিম্বল ইম্পর্টেন্ট সিম্বল সেটা হচ্ছে আমাদের কি, এটা কার জন্য ব্যবহার হয়, এটা ব্যবহার হচ্ছে এন্টিটির জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমি হয়তো স্কিপ করে গেছি। দ্বিতীয় সিম্বল হচ্ছে কি, এই যে এটা ব্যবহার হয় কার জন্য, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটের জন্য। নাম্বার 3 কি হবে বলো? এই যে এই সিম্বলটা, এই সিম্বলটা ডায়মন্ড, রিলেশন, এটা হচ্ছে রিলেশন। হ্যাঁ রিলেশনশিপ, রিলেশনশিপ, রিলেশনশিপ। আর নাম্বার 4 লিংক মনে হয়। লিংক, একদম এই দাগ দাগ, হ্যাঁ এইটাকে লিখবো জাস্ট লিংক। এই 4টে হচ্ছে কি প্রধান, এই 4টে হচ্ছে প্রধান। এবার বলতে হবে স্যার 4টে ছাড়া আর নেই, হ্যাঁ আছে। যেমন এটা কি, এটা এন্টিটি, এই যে এন্টিটিটা এটা কি, এটা স্ট্রং এন্টিটি, আর একটা উইক এন্টিটি হয়, দুর্বল এন্টিটি হয়। দুর্বল এন্টিটির জন্য তখন কি লিখবো, এরকম, তখন একটা ডায়াগ্রাম ডবল ডবল হয়ে যাবে, চতুর্ভুজ হয়। হ্যাঁ একদম, এটা হচ্ছে উইক এন্টিটি। এই আর এই নর্মাল এন্টিটিটা হচ্ছে, এটা হচ্ছে স্ট্রং এন্টিটি। আচ্ছা, এটা গেলে অ্যাট্রিবিউট। এরকম আরেকটা অ্যাট্রিবিউট হয় এই সিম্বলটা, এটাকে কি বলে বলো তো? যদি আমি, হ্যাঁ এটাকে বলে হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, মানে একটা ওভালের মধ্যে আরেকটা ওভাল, বোঝা গেল? আরেকটা হয় এরকম ঠিক ওভাল, তার মাঝখানে এরকম আন্ডারলাইন দেওয়া, এটাকে বলা হচ্ছে প্রাইমারি কি অ্যাট্রিবিউট। এটাকে বলে প্রাইমারি প্রাইমারি কি অ্যাট্রিবিউট। তো এগুলো হচ্ছে বিভিন্ন সিম্বল, বোঝা গেছে? আর এটা তো শেপ মানে লিংকের কিছু হয় না, আর রিলেশনশিপেরও কিছু খুব একটা কিছু নেই, এইটাই হলো বিষয়। আচ্ছা, তো এবার আমি একটুখানি পরপর যদি আসি, যে কোশ্চেনটা এখানে বলেছে, প্রথম যে কোশ্চেন বলেছে যে এসকিউএল এর আপডেট আর ডিস্টিংক্ট স্টেটমেন্টের সিনট্যাক্স চেয়েছে। আচ্ছা, সিনট্যাক্স কি জিনিস কে বলবে? ওর গঠন। হ্যাঁ, অর্থাৎ এই যে কোয়ারি, এখানে কিন্তু কোয়ারি লিখতে বলেনি, আপডেট কোয়ারি লিখতে বলেনি, বলেছে আপডেট কোয়ারির সিনট্যাক্সটা বলো, সিনট্যাক্স, বোঝা গেছে? তাহলে আপডেট কোয়ারি সিনট্যাক্স আশা করি সকলেই জানি, জানি তো। কি লিখবো সিনট্যাক্সে বলো? এই যদি কোশ্চেন আসতো কি লিখবতাম? এখানে কিন্তু সিনট্যাক্স চেয়েছে, বলো আপডেটের সিনট্যাক্স কি হবে? কারোর মনে নেই? আপডেটের সিনট্যাক্স লিখবো কি আপডেট?
আপডেট টেবিল দিয়ে টেবিলের হ্যাঁ নামটা লিখতে হয়, দিয়ে আপডেট অ্যাড বা ডিলিট যা কিছু হবে তাই। আপডেট টেবিল। অ্যাকচুয়ালি আপডেট গিয়ে লিখবো হচ্ছে টেবিল নেম। কাকে আপডেট করতে চাইছি, যে টেবিলটা সেটা হচ্ছে টেবিল নেম। আমরা কিন্তু এখানে জাস্ট সিনট্যাক্স লিখছি, তারপরে এখানে সেট, পরে অপশন থাকে কি সেট। সেট মানে কি, সেট যেটা করতে চাইছি, কি সেট করতে চাইছি সেটা একটা কন্ডিশন আছে। তো প্রথম হচ্ছে কলামের রেসপেক্টে, তাহলে লিখলাম ধরো কলাম, প্রথমে লিখলাম কলাম 1, সাপোজ কলাম 1 দিয়ে লিখলাম ভ্যালু, মানে যে ভ্যালুটা আমরা সেট করতে চাইছি। এবার কার রেসপেক্টে কাজ করতে চাইছি, কোন একটা শর্তের, তাহলে তারপরে লিখতে হবে হোয়ার, দিয়ে তারপরে লিখতে হয় কি কন্ডিশন। এটা হলো কি, এটা হচ্ছে আপডেটের সিনট্যাক্স, অর্থাৎ আপডেট কোয়েরির এটা হলো সিনট্যাক্স। ঠিক একই রকম ভাবে ডিস্টিংক্টেরও আছে। ডিস্টিংক্টও লিখিয়েছিলাম তো তোমাদেরকে আমি। হ্যাঁ স্যার, করিয়েছিলেন। এবার বাকি সবাই বলো, যদি বলো স্যার মনে নেই তাহলে দেখাবো। আর আমি কিন্তু ডিস্টিংক্ট কিন্তু দেখিয়েছি, আর যদি মনে হয় স্যার ভুলে গেছি তাহলে আমি আবার দেখিয়ে দিচ্ছি ডিস্টিংক্টের। ডিস্টিংক্টের ক্ষেত্রে কি হবে, ডিস্টিংক্টের ক্ষেত্রে আচ্ছা ডিস্টিংক্ট অপারেটরের কাজ কি কে বলবে? স্যার ইউনিক রেকর্ড গুলোকেই শো করে। ইউনিক রেকর্ড গুলোকে শো করে, এক্স্যাক্টলি। অর্থাৎ মনে করো একটা টেবিলের মধ্যে অনেকগুলো মানে অনেকগুলো স্টুডেন্ট আছে, এবার তার মধ্যে দেখা যাচ্ছে 3টে স্টুডেন্ট গারাপোতা থাকে, 2টো স্টুডেন্ট চাঁদা থাকে, 2টো স্টুডেন্ট বনগাই থাকে। এবার আমি ডিস্টিং দিয়ে সিটিটাকে দেখাতে চাইছি, তাহলে কি দেখাবে, যদি সিটিটা ডিস্টিং দিয়ে দেখায় তাহলে কিন্তু 3টে গারাপোতা দেখাবে না, কি দেখাবে, গারাপোতা 3টের জন্য একটা গারাপোতাই দেখাবে, 2টো চাঁদার জন্য একটা চাঁদাই দেখাবে, আর 2টো বনগার জন্য একটা বনগাই দেখাবে। অর্থাৎ ডুপ্লিকেট রেকর্ড গুলোকে একটা একটা করছে, মানে ডুপ্লিকেট জিনিসগুলোকে কি করলো, ইউনিক করে দিল। এটাই হচ্ছে ডিস্টিংক্টের কাজ। তাহলে ডিস্টিংক্টের কোয়ারি কি ছিল, ডিস্টিংক্টের কোয়ারি যেটা ছিল হচ্ছে লিখতে হবে সিলেক্ট ডিস্টিংক্টটা কিন্তু ক্যাপিটালে। হ্যাঁ এখানে হচ্ছে, এখানে লিখবো কলাম, যে কলামের রেসপেক্টে কাজ করছি। আমি যদি সিটি হতো তাহলে সিটি হতো, তারপরে কি লিখতাম, তারপরে লিখতাম হচ্ছে কোন টেবিল, ফ্রম যে টেবিল, সেই টেবিল নেম, এখানে লিখবো টেবিল নেম। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ডিস্টিংক্টের কোয়েরি। অবশ্যই কিন্তু দেখবে দুটো যখন প্রশ্ন এসছে আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি কোয়েরি সিনট্যাক্স। আচ্ছা এবার এখানে কিন্তু এখানে কোশ্চেনে শুধু সিনট্যাক্সই চেয়েছে, দেখো এই সিনট্যাক্স লেখার জন্য কত কত বলেছে, 1.5 আর 1.5, 3 মার্কস। আর সঙ্গে কি কোশ্চেন দিয়েছে দেখেছো, ফরেন কি কাকে বলে, মনে আছে ফরেন কি, সেই ফরেনার দিয়ে বুঝিয়েছিলাম অনেকদিন আগে ক্লাস নিয়েছিলাম, ফরেনার দিয়ে ফরেন কি বুঝিয়েছিলাম। কাকে বলে ফরেন কি, একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলের মানে হুম সাধারণ যেই কি হিসাবে, অ্যাট্রিবিউট হয় আর কি। সাধারণ কি হিসাবে থাকে তখনই তাকে বলে ফরেন কি। ভেরি গুড। অর্থাৎ একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে গিয়ে সে সাধারণ কি হিসাবে থাকছে তখন সে হয়ে গেল সেই টেবিলের ফরেন কি। ঠিক আমাদের মতন, আমরা ভারতীয় নাগরিক, আমরা ভারতবর্ষ ছাড়া বাইরের যে কোনো দেশে যখন যাব তখন আমরা সেই দেশের রেসপেক্টে আমরা হয়ে যাব ফরেনার, সেই দেশের রেসপেক্টে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে কি, সেট ডিফারেন্স আর ন্যাচারাল জয়েন অপারেশনের দুটি উদাহরণ সহ ব্যাখ্যা। এখানে আর আমার বলার কিছু নেই, কারণ সেট ডিফারেন্সের ক্ষেত্রে তোমাদেরকে বোঝাতে হবে, সেট ডিফারেন্সের সিম্বলটা নিশ্চয়ই মনে আছে, মাইনাস সিম্বল ব্যবহার হয় ডিফারেন্সের ক্ষেত্রে। আর ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে সিম্বলটা নিশ্চয়ই মনে আছে, ন্যাচারাল জয়েন সেই ভোলে বাবার ডুগডুগির মতন দেখতে হয়, তাই তো? এটা হচ্ছে ন্যাচারাল জয়েন, এটা হচ্ছে ন্যাচারাল জয়েনের সিম্বল, আর এটা সেট ডিফারেন্সের সিম্বল। এবার কোশ্চেনে বলেছে দুটির উদাহরণ সহ ব্যাখ্যা। এই কোশ্চেনে কি লিখবো, এইরকম যদি প্রশ্ন আসে সেট ডিফারেন্স অপারেশনের কাজ লিখতে হবে। কাজ মানে কি, ডেফিনেশন টুকু লিখবো ছোট্ট করে, যে প্রথম টেবিলের থেকে দ্বিতীয় টেবিলের ডেটাগুলো কি হয়, কমন ডেটাগুলো ডিলিট হয়ে যায়। এই যে ডিলিট হওয়াটাকেই হচ্ছে সেট ডিফারেন্স। কি করব, ছোট্ট ছোট দুটো টেবিল নেবো, ছোট্ট ছোট্ট দুটো কলাম বিশিষ্ট দুটো টেবিল দেব, টেবিল নিয়ে একটা এক্সাম্পল দিয়ে ডিফারেন্সটার এক্সাম্পল দেখাবো। সেম একই রকম ন্যাচারাল জয়েন কাকে বলে ছোট্ট করে একটু লিখবো, লিখে দুটো টেবিলের মধ্যে একটা ছোট্ট করে টেবিল নিয়ে তার ন্যাচারাল জয়েন করে রাখবো। কারণ ন্যাচারাল জয়েনটা একটু করতে একটু সময় লাগে, কারণ ন্যাচারাল জয়েন করতে নিশ্চয়ই মনে আছে প্রথমে আমাদেরকে কি করতে হয়, কার্টিসিয়ান প্রোডাক্ট করতে হয়, গুণ করতে হয়, একটা কলামের সঙ্গে পাশের কলামের গুণ করে করে ন্যাচারাল জয়েনটা বার করতে হয়। ন্যাচারাল জয়েন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। এবার দেখো কোশ্চেন যদি লক্ষ্য করে দেখো,
আচ্ছা, এইখানে একটা প্রশ্ন এসছে, এই প্রশ্নটা আমি তোমাদেরকে করাইনি, এটা যদিও না, এটা একটু টাফ কোশ্চেন হলে থার্ড এনএফ এই জিনিসটা কারোর যদি কেউ টেক্সট বুক থেকে পড়ে থাকো তাহলে হয়তো পড়েছো। কেউ জানে থার্ড এনএফ কি জিনিস? কারোর জানা আছে? না স্যার। আচ্ছা, যদি বাই চান্স যদি এমন কোনো কোশ্চেন হলো দেখালো লিখতেই হলো, তখন তো একটু তো জানতে হবে। তাহলে এটা একটু সম্পর্কে একটু কোশ্চেন যেহেতু আছে তাই একটুখানি জাস্ট প্রাথমিক ধারণা দিয়ে রাখছি। আচ্ছা, বাকি কারুর কোনো ধারণা আছে থার্ড এনএফ কি বস্তু? না স্যার। আচ্ছা, তো একটু বলে দিই, এইটা বেসিক্যালি এটা হচ্ছে নরমালাইজেশনের কোশ্চেন, নরমালাইজেশন। এবার তুমি বলতে পারো স্যার নরমালাইজেশন জিনিসটা কি, কি জিনিস? বেসিক্যালি নরমালাইজেশন জিনিসটা হচ্ছে যে আমাদের কি হয় যখন ওই যে টেবিলের যেটা বললাম না, ডেটাবেসে একটু আগেই যেটা বললাম, ডেটাবেসের সুবিধার সময় ডেটাবেসে রিডান্ডেন্সি কমায়, রিডান্ডেন্সি বা ডুপ্লিকেট ডেটা বা ডেটাবেসের অ্যানোমেলি থাকে, অ্যানোমেলি মানে কি, ধরো অনেক সময় কি হয় ডেটাবেসের মধ্যে এমন এমন ডেটা থাকে যে ডেটাটা কোনোদিন প্রবেশ করারই কথা না, তবুও সেটা সেই ডেটাটা প্রবেশ করে যাচ্ছে। মানে কিরকম উদাহরণ, মনে করো একটা তুমি ফর্ম ফিল আপ করছো অনলাইনে, সেখানে বলেছে কি তোমার ডেট অফ বার্থ লেখো, ডেট অফ বার্থ। আচ্ছা, এবার লজিক্যালি ভাবো একটা ডেট অফ বার্থ, তুমি এই কলেজে অ্যাডমিশন নেবে, কলেজের অ্যাডমিশনের ডেট অফ বার্থ তুমি লিখছো কি, দেখা গেল যেদিনই কলেজে অ্যাডমিশন দিচ্ছ সেই দিনকেরই ডেট দিয়ে দিয়েছো, আর সে ফর্মে সেই ডেটটা নিয়েও নিল। তাহলে এটা কোনোদিন বাস্তবে সম্ভব? সেদিন সে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করছে আর সেদিনকেই তার ডেট অফ বার্থ, এটা হতে পারে কোনোদিন? তার মানে কি এই জিনিসটা না কি, স্যার, না স্যার, হতে পারে না স্যার। এইটা না হচ্ছে স্যার। ডেটাবেসের অ্যানোমেলি মানে কি, লজিক ঠিক নেই। মানে বিষয়টাতে একটা কলেজের ছাত্রী ভর্তি হচ্ছে বা ছাত্র ভর্তি হচ্ছে, তার জন্য অন্তত তার বয়স কি কম করে 15 বছর হতে হবে, তাহলে সেটা হচ্ছে তার সেই জিনিসটা। বা এমন দেখা যাচ্ছে একজন সে 100 বছর আগের ডেট দিয়ে দিয়েছে, সে কলেজে ভর্তি হচ্ছে, তাহলেও ডেটাবেসে ডেটা প্রবেশ করার কথা না, তাকে বাধা দেওয়ার কথা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে ডেটা অ্যানোমেলি। বা দেখা গেল হচ্ছে মোবাইল নাম্বার 10টা ডিজিটের জায়গায় সে 6টা ডিজিট দিয়েছে, কি 7টা ডিজিট দিয়েছে, কি 9টা ডিজিট দিয়েছে, তাহলে ডেটাটা নিয়ে নিল। তাহলে এগুলো হচ্ছে ডেটাবেসের অ্যানোমেলি। এই জিনিসগুলোকে ঠিক করার জন্য, নরমালাইজেশনকে ঠিক করার জন্য কিছু প্রসেস আছে। এই প্রসেসগুলো কি কি একটু জাস্ট নামগুলো বলে রাখি। একটা হচ্ছে ফার্স্ট এনএফ, হুম, একটা হচ্ছে সেকেন্ড এনএফ, একটা হচ্ছে থার্ড এনএফ, এক সরি ভুল হয়ে গেছে, এনএফ, তারপরে আর একটা হচ্ছে বিসিএনএফ, আর একটা হচ্ছে ফোর্থ এনএফ, আর একটা হচ্ছে ফিফথ এনএফ। এই হচ্ছে নরমালাইজেশন করার এতগুলো পদ্ধতি আছে, বোঝা গেল? ফার্স্ট এনএফ এর সাহায্যে একটা হয়, সেকেন্ড এনএফ এর সাহায্যে করতে পারি, থার্ড এনএফ এর সাহায্যে করতে পারি, ফোর্থ মানে বিসিএনএফ এর সাহায্যে করতে পারি, ফোর্থ এনএফ এর সাহায্যে করতে পারি, ফিফথ এনএফ এর সাহায্যে করতে পারি। এইগুলো হচ্ছে নরমালাইজেশন করার ধাপ। মানে যেরকম পর্যায় আছে না, যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, যেমন কি যেরকম ক্লাস বাড়বে সুতরাং তার কাজ করার ক্ষমতা বা তার জিনিসটা যেরকম আস্তে আস্তে হাই লেভেলে উঠছে, ঠিক একই রকম ফার্স্ট এনএফ দিয়ে ট্রাই করবো, যদি ফার্স্ট এনএফ হয়ে গেল বলো, যদি ফার্স্ট এনএফ না হয় তাহলে সেকেন্ড এনএফ যাবো, সেকেন্ড এনএফ যদি না হয় তাহলে থার্ড এনএফ যাবো। এই এনএফ মানে কি, এই এনএফ মানে হচ্ছে নর্মাল ফর্ম, হ্যাঁ, নর্মাল ফর্ম। নর্মাল ফর্ম মানে কি, যদি টেবিলটা এলোমেলো ভাবে থাকে, সেই এলোমেলো ভাবে টেবিলটাকে আমরা নর্মাল ফর্মে কিভাবে আসতে পারি, মানে স্বাভাবিক ফর্মে আনতে পারি, তার জন্য এগুলো কি, এগুলো হচ্ছে পর্যায়। আশা করি ক্লিয়ার হয়েছে, একটু বেসিক ধারণা হলো যে কি জিনিস থার্ড এনএফ। স্যার এটা বইয়ের কোন পোর্শনে এটা কোন আছে? কোশ্চেনে আছে, এটা ডেটাবেসেরই কোশ্চেন, ঠিক আছে, এটা ডেটাবেসেরই কোথায় প্রশ্ন। আছে স্যার? পড়তে পারিনি। আচ্ছা, এটা না আমি তো সেটাই তো আমি বলতে চাইছি যে এইটা নরমালাইজেশন না সব বইতে নেই। এটা অ্যাকচুয়ালি মানে কোশ্চেন যদি খুব টাফ করে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু আমি এটাও বলছি নরমালাইজেশন পড়ার দরকার নেই, কোনো দরকার নেই। এই কারণ এর অরে এসকিউএল 100% পাবে, 100% কোশ্চেন পাবে। তবুও জাস্ট যদি কোনো কারণে কোনো কোশ্চেন যদি চলে আসে, এই ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, থার্ড এনএফ, ফোর্থ এনএফ, ফিফথ এনএফ, তো এইগুলোর জন্য ধারণা দেওয়ার জন্য জাস্ট একটু বললাম। নরমালাইজেশন কি জিনিস, নরমালাইজেশন হচ্ছে ডেটাবেসের ডুপ্লিকেট ডেটা, মানে ডেটার অ্যানোমেলি, ডেটার ডুপ্লিকেসি, এগুলোকে দূর করার জন্য আমরা বিভিন্ন রকম নরমালাইজেশন মেথড ইউজ করি। সেই নরমালাইজেশন মেথড কয় প্রকার আছে? এই 6 প্রকার নরমালাইজেশন মেথড আছে, জাস্ট এইটুকুনি মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না। এ আসবে না তো, মানে আসবে না মানে যদিও আসে তোমরা তার পরের কোশ্চেন করবে।
এসকিউএল তো শিখিয়ে রেখেছি। অনেকেই আছে এসকিউএল কে, অনেকে এসকিউএল দেখলে ভয় পায়, তো এসকিউএল এর যারা করে না তাদের জন্য এই কোশ্চেন, এই জন্য সব বইতে নেইও, আমাদের নিউ লাইটের বইতে হয়তো তুমি পাবেও না নর্মালাইজেশন। আচ্ছা, তো আমি এবার এই কোশ্চেনটার দিকে যদি যাই, এই যে যে টেবিলটা দিয়েছে, যে টেবিল বুক, বুক বলেছে বুক আইডি, বুক নেম, অথর, প্রাইস। এবার এখান থেকে বলেছে সেই সমস্ত টেবিলের নাম দেখাও যেগুলোর অথরের নেম এস দিয়ে শুরু। তাহলে এর অ্যান্সার কি হবে? 9। আমি এখানে সাইডে করে দিচ্ছি, 9 দাগের এসকিউএল এর। বলো এর উত্তর কি হবে? বলবো স্যার? বলো এক একজন করে, সবাইকে সুযোগ দেবো, তাহলে বিদিশা ফার্স্টে বলছে, বলো। বলো কি হবে? Take star from book where author like নিয়ে ইনভাইটেড কমার মধ্যে s% নিয়ে সেমিকোলন দেয়। স্যার এটা সিলেক্ট বুক নেম হবে না? বলেছে সেই সমস্ত বইদের নাম দেখাও, বলেই দিয়েছে। কি দেখাতে বলেছে? শুধু নেম দেখাতে বলেছে। ভালো করে দেখো, যেগুলোর অথরের নেম এস দিয়ে শুরু, মানে যাদের অথরের নাম এস দিয়ে শুরু, শুধু তাদের কি দেখাতে বলেছে? নাম দেখাতে বলেছে। আমি ওই জন্য বারবার বলি এসকিউএল কোশ্চেন দেখেই উত্তর করতে যাবে না, কিন্তু ভালো করে 3বার রিড করবে, কারণ ভুল করে আসলে কিন্তু মানে এক্সাম হলের বাইরে এসে ইস দেখিনি কেন, এই যেন এটা যেন না হয়। এটা কিন্তু বহু বছরের আমার এক্সপিরিয়েন্সে দেখেছি, বহু বাচ্চা আছে যারা এক্সাম হলে জাস্ট কোশ্চেন, ও এই একদম সেই ললিপপ কোশ্চেনের মতন, ও এ তো এ পারি বলে করে এসছে, কিন্তু এটা খেয়ালই করেনি যে স্টার হবে না নাম হবে। এই জিনিসটা কিন্তু বাচ্চাদের মধ্যে মানে মানে তোমাদের গোলানোর সম্ভাবনা থাকে, ওই জন্য কোশ্চেনটা ভালো করে রিড করবে। দেখো এখানে বলেছে নাম দেখাতে বলেছে, তাহলে এই কোশ্চেনটা দেখো, জেনুইনলি তুমি যদি এই কোশ্চেন এই অ্যান্সার দিয়ে আসতে 1.5 মার্কস তোমার শূন্য। তুমি জাস্ট নাম যদি খেয়াল না করো, তাহলে কি হবে? সিলেক্ট স্টার নয়, স্টার কি হবে? সিলেক্ট বুক নেম ফ্রম কোন টেবিল? বুক টেবিল। বুক টেবিল, টেবিল না বুক, টেবিলের নাম কি দিয়েছে? বুক, তাই তো? তাহলে শুধু বুকই লিখবো। হোয়ার কন্ডিশন কি দিয়েছে? যাদের নাম এস দিয়ে শুরু, তাহলে এর জন্য কি লিখবো? যাদের নাম এস দিয়ে শুরু, কি করে বোঝাবো? Where Like হোয়ার author like অথর লাইক, হ্যাঁ অথর লাইক, ঠিক, অথর s percentage লাইক এস দিয়ে সেমিকোলন। পার্সেন্টেজ। ওকে, দিয়ে দিয়ে এখানে হবে হচ্ছে আমাদের সেমিকোলন। ঠিক আছে, ক্লিয়ার? কারোর ডাউট আছে? না স্যার। আচ্ছা, এটা খুব সোজা না প্রশ্ন। স্যার। নেক্সট এই কোশ্চেনটা বলেছে সেই সমস্ত বইয়ের নাম দাম দেখাও, মানে সেই আচ্ছা সরি আমি ভুল পড়ছি, যে সমস্ত বইয়ের দাম 300 থেকে 500 এর মধ্যে সেগুলির রেকর্ড দেখাও। এটা কোন অন্য কেউ একজন বলো। স্যার আমি বলবো। স্যার বলবো? স্যার বলবো? আচ্ছা এটা তো খুব সোজা প্রশ্ন, আমি একটু বলি। মৃন্ময় আছে? মৃন্ময়? আচ্ছা মৃন্ময় নেই, ঠিক আছে। ফারহান আছে? আচ্ছা সৌম্যজিৎ আছে? সৌম্যজিৎ? সবাই সাইলেন্ট হয়ে গেছে। সায়ন বলো, সায়ন দাস হ্যাঁ স্যার, বলো। সিলেক্ট স্টার বলো সিলেক্ট স্টার ফ্রম বুক ফ্রম বুক, ভেরি গুড। হোয়ার প্রাইস হোয়ার প্রাইস বিটুইন 300 and 500 বিটুইন 300 and 500। হ্যাঁ আচ্ছা, আমি পাশে জায়গা নেই বলে আমি নিচে লিখলাম, তোমরা পাশে জায়গা থাকলে ওখানে লিখবে 300 and 500। আর কিছু? না স্যার। সেমিকোলন ভুলে গেলে। ও হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ স্যার না, ওটা দিতেই হবে, ঠিক আছে? সেমিকোলন ম্যান্ডেটরি। তাহলে বলো ঠিক বলেছে? বাকিরা যারা বলছিলে বলো ঠিক বলেছে কিনা ভুল হ্যাঁ বলেছে? স্যার ঠিকই তো আছে, ওকে ঠিকই আছে ঠিক স্যার। আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে
বুক নামক টেবিলের পাবলিশার নামে একটি নতুন কলাম যুক্ত করো। এটা কে বলবে? এটা সৃজা বলবে। বলবো স্যার? বলো। অল্টার টেবিল বুক অল্টার ALTER অল্টার টেবিল টেবিল বুক বুক অ্যাট পাবলিশার অ্যাড PUBLISHER পাবলিশার ভার্কার আচ্ছা ভার্কার 50 আচ্ছা ফার্স্ট হ্যাঁ ব্র্যাকেটে হ্যাঁ তারপরে হ্যাঁ কোলন। 50 দিতে পারো 20 দিতে পারো, এটা তোমার উপরে ডিপেন্ড করে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ করুন। ঠিক বলেছে সিজা? বাকিদের জন্য স্যার এটা কারও তো দেওয়া যেতে পারে না কেয়ার কেয়ার ভার্কার কেয়ার 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 আচ্ছা যাই হোক হ্যাঁ 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 দেওয়া যেতে পারে স্যার একদম। বলছি যে নট নাল যদি না বলে দেয় তাহলে তো লিখবো না, তাই না? নট নাল যদি না বলে দেয় তাহলে লিখবো না। আচ্ছা যদি কোশ্চেনটা বলতো যে হ্যাঁ এখানে নট নাল করতে হবে তাহলে কি করতাম বলো তো? এই পাশে আমাদের এই যে পাশে এখানে নট নাল পাশে লিখতে নট হবে নাল বলে শেষে। লিখে দিতাম। আচ্ছা যদি বলতো এটাতে প্রাইমারি কি করতে হবে তাহলে কিন্তু পাশে আবার এই ভার্কারের পরে পাশে কিন্তু স্পেস দিয়ে প্রাইমারি কি লিখে দিতাম। ক্লিয়ার? তবে ওই তোমাদের যে অতটা না টাফ কোশ্চেন, ওই নাল নট নাল এগুলো না আসবে বলে মনে হয় না আমার, কারণ অতটা টাফ কোশ্চেন করবে না। অতটা টাফ করলে কেউই এসকিউএল, অনেকে এসকিউএল ভুল করবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। ওই সেটের আর আমি আর কোনো কোশ্চেন পেলাম না, ওই জন্য আমরা সেকেন্ড সেটে চলে আসছি। টাইম কত হয়েছে? আচ্ছা টাইমটা অনেকটা বেরিয়ে গেল, ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে আসছি। সেট 2 ফার্স্ট কোশ্চেন বলেছে এখানে দেখো ভারক্যার কখন ব্যবহার করা হয়, কে বলবে উত্তর? বলো, আরে বলো না। যখন স্যার মানে কোনো বলবো জায়গা যাতে য- অপচয় না হয় সেই জন্য মানে না হলো না ঠিক, ভেরিয়েবলের আগে বলো। যখন কোনো কলামের নামে সংখ্যা আর মানে লেটার যেগুলো আছে মানে হুম, সব কটাই আনতে পারবে ওই জন্য। বলবো যখন কোনো অ্যাট্রিবিউটের ডেটা টাইপ স্যার ওই কোনো অ্যালফাবেট স্যার আর ওই বলবো আচ্ছা বলো আরেকজন। স্যার কোনো কলামে টেক্সট বা ডেটা কিছু সংরক্ষণ করতে। আচ্ছা আচ্ছা আর কেউ? আর কেউ? অঙ্কিতা বলছিলে, বলো অঙ্কিতা। হ্যালো। কোনো বানানের লেন্থ কতদূর স্যার ওই যাবে সেটা। অ্যালফাবেট বলো শুনছি। কোনো মানে শব্দর লেন্থটা কতদূর হবে সেটা বোঝাই তখন ব্যবহার করার জন্য। না সে তো করি, অবশ্যই করি। ক্যার এই ভারক্যারের জায়গায় শুধু ক্যারও ইউজ করতে পারতাম, তো আমরা ভারক্যার না ইউজ করে আমরা শুধু ক্যারও করতে পারতাম। দেখো স্যার ক্যার যখন ওই অ্যালফাবেট থাকে হুম আর ওই মানে নাম্বার থাকে তখন ওইটাকে ইউজ করা যায়। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। বিষয়টা হচ্ছে যে কেয়ার আর ভারক্যার জিনিসটা একই, সেম। কোশ্চেনটা এটাও আসতে হতো, ক্যার ক্যার কখন ব্যবহার করা হয় বা ভারক্যার কখন ব্যবহার করা হয়। বেসিক্যালি মাথায় রাখবে এইখানে টার্মটাই আসল। এখানে আমরা বলবো কি, যখন কোনো অ্যাট্রিবিউটে ডেটা টাইপ মানে কি, কি ধরনের ডেটা, ডেটা টাইপ অ্যালফা নিউমেরিক হতে পারে। অ্যালফা নিউমেরিক মানে কি? অ্যালফা নিউমেরিক মানে কি? এর মধ্যে টেক্সটও থাকবে, নাম্বারও থাকবে, তখন আমরা কি ইউজ করতে পারি? ভারক্যার বা ক্যার ইউজ করতে পারি। এইবার পাপড়ির অ্যান্সারে আসি। পাপড়ি যেটা বললে তুমি আবার আপার লেভেলে চলে গেছো। বিষয়টা হচ্ছে ভারক্যার আর ক্যারের মধ্যে পার্থক্য কি? আমি যদি ক্যার যদি এখানে বলে দিতাম 30 আর ভারক্যারে চলতে বলতাম 30, দুটোর মধ্যে পার্থক্য কি? ক্যার 30 মানে কি, ওর জন্য 30টা এরকম 30টা ব্লক করে দেবে, এরকম ছোট ছোট করে 30টা ব্লক ওর জন্য রেখে দেবে। 30টা জায়গায়। এবার যদি তার মধ্যে দুটো ইউজ করলাম তাহলে 28টা নষ্টই করতো। কিন্তু ভারক্যার হলে কি হয়, যদি দুটো ইউজ করি বাকি 28টা ও ফ্রি করে দেয়। কিন্তু ওটাতে অ্যাডভান্স লেভেলে, হ্যাঁ কিন্তু স্যার পুরো মনে পড়ছে। হ্যাঁ কিন্তু ওটাতে অ্যাডভান্স লেভেলে, তোমার কিন্তু অ্যাডভান্স লেভেল চাইনি এখানে, জাস্ট বলেছে কখন মানে কেন ইউজ করব ভারক্যার। আগে প্রাথমিক ধারণাটা বলতে হবে যে ভারক্যার বা ক্যার তখনই ইউজ করা হয় যখন এখানে অ্যালফা নিউমেরিক ডেটা থাকবে। হ্যাঁ প্লাস তুমি বলতে পারো যে ক্যারের জায়গায় আমরা ভারক্যার ইউজ করতে পারি, কেন? কারণ আমরা যতটুকু আমরা ইউজ করি ততটুকু স্পেসই যাতে ইউটিলাইজ হয়, বাকি আনইউটিলাইজ স্পেস যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা ক্যারের জায়গায় ভারক্যার ইউজ করি।
কিন্তু আমরা যদি শুধু এই ডেফিনেশনটাই বলি যে ক্যারের জায়গায় কেন ভার ক্যার ইউজ করছি, কোশ্চেনে কিন্তু চাইনি, বলেছে ভার ক্যার কেন ইউজ করি। বেসিক্যালি প্রথম কারণ হচ্ছে অ্যালফা নিউমেরিক ডেটার জন্য। ক্লিয়ার পাপড়ি? আচ্ছা, লাইক স্টেটমেন্ট কেন ব্যবহার হয়? কোনো ওয়ার্ডে কোনো লেটার কোন অবস্থানে আছে সেটা নির্ণয় করতে। এক্স্যাক্টলি, কোন ওয়ার্ডের কোন অ্যাট্রিবিউটের মান, তার মধ্যে কোন লেটারের পজিশন, ফার্স্ট লেটার ফার্স্টে আছে না মিডিলে আছে না লাস্টে আছে, সেটাকে আইডেন্টিফাই করা বা ডিটারমাইন করার জন্য আমরা কি ইউজ করি, লাইক স্টেটমেন্ট ব্যবহার করি। একদম ভেরি গুড, ঠিকঠাক বলেছো। নেক্সট চলে আসি ডেটাবেসের প্রশ্ন। এখান থেকে প্রশ্ন এসেছে, এনটিটি বলতে কি বুঝি? আমরা জানি তো এনটিটি কাকে বলে? এই যে কোশ্চেন, টেবিলের নামকে এন্টিটি বলে। হ্যাঁ একটা, আচ্ছা এখানে না আমরা টেবিলটা না আমরা একটু টেবিল ঠিকই আছে, এই টেবিলটাকে না একটু করে ভালোভাবে কি বলতে পারি বলতো, ওই যে ব্যাপারটা হচ্ছে রিলেশন বলবো, হ্যাঁ কোনো রিলেশনের বা টেবিলের রিলেশনটা হলে একটু ভালো হয়, আর কিছুই না। তো বিষয়টা হচ্ছে, ওই বিষয়টা হচ্ছে দেখো না বিয়ে বাড়িতে যেমন বলে না, এই ভাত দিচ্ছি, ব্যাপারটা একই, আবার একজন বলছে রাইস দিচ্ছি, মানে একটু রাইসটা একটু শুনতে ভালো লাগে, ব্যাপারটা এরকম। তো ঠিক একই রকম, টেবিলের জায়গায় রিলেশন পড়লে একটু ভালো হয়। তো কোনো ডেটাবেসের কোনো টেবিলকে বা রিলেশনকে রিপ্রেজেন্ট করার জন্য এন্টিটি ব্যবহার করা হয়। ঠিকই বলেছো। নেক্সট কোশ্চেন কি বলেছে, সেট ডিফারেন্স কি, কে বলবে? সেট ডিফারেন্স কে বলবে? সেট ডিফারেন্সের সাহায্যে দুটি পৃথক টেবিল থেকে কি বাদ দেওয়া জাতীয় হুম, ডিফারেন্স মাথায় রাখো, ডিফারেন্স মানে কি, ডিফারেন্স মানে কি, পার্থক্য তো। তাহলে দুটো টেবিলের মধ্যে থেকে কমন অ্যাট্রিবিউট গুলোকে, মানে প্রথম টেবিলের থেকে, সেট ডিফারেন্স মানে হচ্ছে ধরো এ টেবিল আর বি টেবিল, দুটো টেবিল আছে, তাহলে এ মাইনাস বি এটা কি হলো, সেট হলো। কার থেকে? এ টেবিলের মধ্যে থেকে বি টেবিলে যেগুলো কমন আছে সেগুলোকে বাদ দিতে হবে, বাদ দিয়ে যে রেকর্ড গুলো পড়ে থাকলো সেটাই হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার? তো এই যে এখান থেকে কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে, সেট ডিফারেন্স, এটা ডিফারেন্সে দিয়েছে, সেটের তো আরো অপারেশন আছে, সেটের কি কি অপারেশন আছে কি জানি তো, ইউনিয়ন অপারেশন, ইন্টারসেকশন অপারেশন আর ডিফারেন্স অপারেশন, এই তিনটে হচ্ছে কি সেটের। এটা হচ্ছে ইউনিয়নের জন্য, এটা হচ্ছে ইন্টারসেকশনের জন্য, আর এটা হচ্ছে ডিফারেন্সের জন্য, যে মাইনাস সিম্বল। তো একটু না থাকলে কিন্তু সেটের কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়ে যাও, ইউনিয়ন ইন্টারসেকশন ডিফারেন্স তোমাদেরকে কিন্তু আমি করিয়েছি, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। মাথায় রাখো ডেটাবেসে কেন বেশি জোর দিচ্ছি, ডেটাবেসে কিন্তু দুটো ব্রড কোশ্চেন লিখতে হবে, বাকি চ্যাপ্টার গুলো থেকে একটা করে ব্রড কোশ্চেন। তো ওই জন্য ডেটাবেসে কিন্তু সেটের ইউনিয়ন ইন্টারসেকশন ডিফারেন্স কার্টেসিয়ান প্রোডাক্ট ন্যাচারাল জয়েন এই জায়গাটা ভালো করে দেখবো। তারপরে হচ্ছে সিগমা প্রজেক্ট, মানে সিলেকশন প্রজেকশন, যে সিগমা পায়ের বিষয়টা ওইটা দেখবো, সঙ্গে এসকিউএল দেখবো। পরের কোশ্চেন বলেছে রিনেম কেন ব্যবহার করা হয়, বলতে পারবে? স্যার কোনো নামকে আবার এই জন্য কার নামকে? কোনো নাম তো বুঝলাম, কিন্তু কার নাম? কোনো ডাটা না, ডাটার আবার নাম চেঞ্জ হয় নাকি? স্যার অ্যাট্রিবিউটের। অ্যাট্রিবিউটের না, এন্টিটি, টেবিলের নাম তো টেবিলের রিনেম করি আমরা একমাত্র টেবিলের নাম চেঞ্জ করার জন্য বা রিলেশনের নাম চেঞ্জ করার জন্য, বোঝা গেছে? রিলেশনের নাম চেঞ্জ করার জন্য, তো এটাই হচ্ছে রিনেম। নেক্সট পরের কোশ্চেন বলেছে কি, আচ্ছা এতে এসকিউএল দিয়ে দিয়েছে, নিম্নলিখিত টেবিলটি থেকে যে কোর্সটির ফিজ মিনিমাম সেটি খুঁজে বার করার এসকিউএল কোয়েরিটি লেখো। বলো কে বলবে অ্যান্সার? মিনিমাম শিখিয়েছিলাম, সিলেক্ট সিলেক্ট, দেখি কে বলতে পারে। সিলেক্ট, মিন, মিন, তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ফিজ, হ্যাঁ, তারপরে অ্যাজ, এবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়েস্ট আচ্ছা, ফিজ। অ্যাজ অ্যাজ লোয়েস্ট, লোয়েস্ট এটা এটা তোমার উপরে ডিপেন্ড করছে, তুমি যেটা দেখাবে, তুমি এখানে লোয়েস্ট ফিজ লিখলে ঠিক আছে, লোয়েস্ট ফিজ,
ফ্রম ফ্রম কোর্স কোন কোর্স টেবিলটা ছিল হচ্ছে ফিস, ও কোর্স ফিস, হ্যাঁ কোর্স ফিস। কোর্স ফিস এটা কে কে বোঝেনি বলো? কে কে বোঝেনি এটার? স্যার আমি বুঝতে স্যার পারছি না। আচ্ছা, ওকে। আউটপুটটা কি আসবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে আর একটু ক্ল্যারিফাই হবে। লোয়েস্ট ফিস দিয়ে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখানে দেখাবে, সেই ভ্যালুটা যেহেতু এখানে টেবিলের ডেটা দেয়নি তার জন্য ভ্যালু পাচ্ছি না, কিন্তু যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখানে দেখাবে। একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, টেবিলটা ভালো করে দেখো। যেহেতু টেবিলের ডেটা দেয়নি একটু সমস্যা হচ্ছে, তবু একটু চেষ্টা করো, বুঝিয়ে দিতে পারবো আশা করি। টেবিলের নাম দিয়েছে কোর্স, তিনটে অ্যাট্রিবিউট মানে তিনটে কলাম আছে, একটা হচ্ছে ইলেকটিভ, একটা হচ্ছে ডেট, একটা হচ্ছে ফিস। ক্লিয়ার? এখানে ইলেকটিভ মানে কি? ইলেকটিভ মানে হচ্ছে মানে যে কোর্সটা বোঝাচ্ছে, হ্যাঁ সেটা ধরে রাখো বিসিএ, বিবিএ, এমবিএ, এমসিএ, এরকম বিভিন্ন কোর্স আছে, কোর্সের ডেট আছে এবং কোর্সের ফিস আছে। এবার বলেছে যে কোশ্চেনে কি বলেছে, এই টেবিলটি থেকে সেই কোর্সটিকে খুঁজে বার করো যে কোর্সের ফিস সবচেয়ে কম। কোর্সের ফিস কি সবচেয়ে কম? এই যে কম বেশি মানে বিষয়টা হচ্ছে এটা নয় কিন্তু, যে বলে দেয়নি কিন্তু 500 টাকার বেশি, 200 টাকার কম কি 1000 টাকার কম, এটা কিন্তু বলেনি। যতগুলো ফিস থাকবে, মনে করো এখানে যেহেতু ডেটা নেই, মনে করো এখানে 10টা, অ্যাজিউম করো এখানে 10টা কোর্স আছে, 10টা কোর্সের ফিস দেওয়া আছে, কারুর 2000, কারুর 500, কারুর 10,000, কারুর 2 লাখ, কারুর 10 লাখ। তো তোমাকে তার মধ্যে সবচেয়ে কম ফিস যেটা, সেইটাকে সেই কোর্সের ফিসটাকে দেখাতে হবে। তাহলে এইটা করার জন্য আমাদের একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে বলা হচ্ছে এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশন দেখো মনে থাকলে, এগ্রিগেটের মধ্যে কিছু ফাংশন আছে। এগ্রিগেট ফাংশনের মধ্যে পড়ে হচ্ছে সাম পড়ে, তারপরে হচ্ছে কাউন্ট পড়ে, তারপরে হচ্ছে ম্যাক্স পড়ে, তারপরে হচ্ছে মিন পড়ে, আর একটা কি পড়ে কে বলবে? অ্যাভারেজ পড়ে। ঠিক আছে? এইগুলো হচ্ছে এগ্রিগেট ফাংশন। এই এগ্রিগেট ফাংশন গুলোর সাহায্যে কি করি আমরা সকলেই জানি। সাম দিয়ে কি হয়? সাম হচ্ছে যোগফল নির্ণয় করার জন্য। কাউন্ট দিয়ে কি হয়? কতগুলো সেই সংখ্যাটা আছে জাস্ট কাউন্ট করবে, গণনা করে বলবে। ম্যাক্স দিয়ে কি করা হয়? সব থেকে বড় ভ্যালুটা বের করার জন্য ম্যাক্স, সবচেয়ে ছোট ভ্যালুটা বের করার জন্য মিন, আর গড় বার করার জন্য হচ্ছে অ্যাভারেজ। তাহলে কোশ্চেনে দেখো, এই কোশ্চেনে বলেই দিয়েছিল তার মধ্যে সব থেকে কাকে বার করতে হবে? মিনিমাইজ, সবচেয়ে মিনিমাম যে আছে তাকে। তাহলে মিনিমাইজের জন্য কি কাকে ইউজ করেছি? এর মধ্যে কাকে ইউজ করলাম? কাকে ইউজ করব? মিনকে। তাই এখানে মিন ইউজ করলাম। এবার মিনিমাম, কার মিনিমাম বার করতে বলেছে? কার মিনিমাম কোশ্চেনে? ফিজের মিনিমাম। তাই আমরা ওই ফিজটাকে কি করেছি? ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। তাহলে যত ফিজ আছে তার মধ্যে সবচেয়ে কম যে তাকে খুঁজে বার করবে। আচ্ছা এইবার এখানে বলতে পারো স্যার এই যে অ্যাজ লোয়েস্ট ফিজ মানে কি? এই অ্যাজ মানে হচ্ছে আমি একটা টেম্পোরারি একটা নাম দিয়ে দিলাম, একটা টেম্পোরারি নাম দিয়ে দিলাম। ঠিক আছে? তা টেম্পোরারি নামটা কি? কারণ এখানে তো টেবিল দেখাবে না, এখানে টেবিলের মধ্যে থেকে যে কম ফিজটা শুধু তাকে বার করবো, ওই জন্য অ্যাজ লোয়েস্ট ফিজ। ওই জন্য আউটপুটে দেখো এসছে, আউটপুট দেখেছো? আউটপুট লিখে দিয়েছি লোয়েস্ট ফিজ, অর্থাৎ এই নামটা দেখাবে। আর এই নামটা দেখিয়ে ভ্যালু, মনে করো লোয়েস্ট ফিস ছিল, কারুর হয়তো লোয়েস্ট ফিস ছিল 500, তাহলে এখানে 500 আসতো, 500 টাকাটা দেখাতো। যেহেতু এখানে ডেটা দেয়নি তাই এখানে ওই জন্য শুধু ভ্যালু টার্মসটা লিখে দিয়েছি। মিনিমাম ভ্যালু, অ্যাকচুয়ালি ভ্যালু মানে মিনিমাম ভ্যালু যেটা, সেটা আসবে। ঠিক একই রকম যদি এই কোশ্চেনে বলতো যে এর মধ্যে সবথেকে বেশি ফিস সেই কোর্সের ফিসটা দেখাও, সবচেয়ে বেশি ফিস, তাহলে কি লিখতাম? তাহলে কি লিখতাম? তাহলে ম্যাক্সিমাম লিখতাম। মিনের জায়গায় ম্যাক্স লিখতাম। তাহলে মিনের জায়গায় এই যে তখন লিখতাম সেম, লিখতাম সিলেক্ট ম্যাক্স দিয়ে লিখতাম ফিজ অ্যাজ, বাকি সেম অ্যাজ কি লিখতাম এখানে? লোয়েস্ট ফিজের জায়গায় হাইয়েস্ট ফিজ, হাইয়েস্ট হাইয়েস্ট ফিজ ফিজ ফ্রম কোর্স টেবিল। তাহলে আউটপুট কি আসতো? আউটপুটে কি আসতো? আউটপুটে এখানে কি আসতো? এখানে আসতো হাইয়েস্ট ফিজ কোলন হাইয়েস্ট যে ফিজটা, মনে করো এখানে লোয়েস্ট ফিজ ছিল 500 আর হাইয়েস্ট ফিজ ছিল 2 লাখ টাকা, তখন ওই 2 লাখ টাকাটা দেখাতো। ক্লিয়ার?
আচ্ছা নেক্সট, আমাদেরকে অনেক বাকিগুলো করতে হবে, সেজন্য আর বেশি টাইম দিতে পারলাম না। নেক্সট চলে আসি। আর কোনো কোশ্চেন এখানে আর দেয়নি। গ্রুপ সির কোশ্চেন কি দিয়েছে? গ্রুপ সির কোশ্চেন দিয়েছে, হ্যাঁ গ্রুপ সির কোশ্চেনটা অন্তত শেষ করি, করে আমি একটা ব্রেক দিচ্ছি। কোশ্চেনে বলেছে স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিলের কিছু অ্যাট্রিবিউট দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে স্যার বলছিলাম কি, হ্যালো বলো। স্যার বলছিলাম কি আপনি কি এর ভিতরে আমাদের আর অফলাইন ক্লাস করাবেন? অফলাইন ক্লাস তো সম্ভব হচ্ছে না, কারণ স্কুল তো আমি ছুটি পাচ্ছি না, ওই জন্যই তো অনলাইন ক্লাস করাচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা, তো দেখো এখানে টেবিলের নাম দিয়ে দিয়েছে আইডি, নেম, ক্লাস, সেকশন, রোল, ফোন, টোটাল মার্কস, দেখতে পাচ্ছ? এবার এখান থেকে বলেছে রেকর্ডগুলি স্টুডেন্টদের আইডি অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। মনে আছে? কি হবে উত্তর? কে বলবে? ট্রাই, কে ট্রাই করবে? ফার্স্ট কোশ্চেন। বলো বলো। সিলেক্ট হুম স্টার, সিলেক্ট স্টার হুম ফ্রম, ফ্রম তারপরে স্টুডেন্ট, স্টুডেন্ট, অর্ডার বাই, নিচে লিখবো হোয়ার না, কিন্তু এখানে অর্ডার বাই, কারণ সাজাতে বলেছে। অর্ডার বাই আইডি, আইডি, আচ্ছা আইডি কি অর্ডারে? তারপরে অ্যাসেন্ডিং, তাই তো? অ্যাসেন্ডিং, তাহলে এস। এএসসিটা সিঙ্গেল ইনভার্টেড কমা কোলন হয়ে গেল আমাদের। নেক্সট 2 দাগের কোশ্চেন। সেই সমস্ত স্টুডেন্টের রেকর্ডগুলি দেখাও যাদের নামের প্রথমে আর এ আছে। এটা কে বলবে? অন্য একজন বলবো স্যার, বলো বলো। সিলেক্ট স্টার সিলেক্ট স্টার ফ্রম টেবিল স্টুডেন্ট। ফ্রম, টেবিল লিখবো না, স্টুডেন্ট লিখবো, টেবিলের নামটাই তো স্টুডেন্ট। স্টুডেন্ট, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তারপরে বলো। হোয়ার, হ্যাঁ বলছি স্যার, নেম, নেম, লাইক, লাইক, আর এ পার্সেন্টেজ। আর এ পরে পার্সেন্টেজ, সেমিকোলন। আশা করি বোঝা গেছে। আচ্ছা নেক্সট থার্ড নাম্বার কোশ্চেন, এটা কে বলবে? এটা আচ্ছা দেখি তো, অন্য কেউ একদম কেউ বলছে না। আচ্ছা ওই ব্যাচেতে বলো তো, অর্পিতা বলো তো এর কোশ্চেনটা অ্যান্সার, অর্পিতা বলো এর অ্যান্সারটা। সেই সমস্ত স্টুডেন্টদের টোটাল মার্কস যাদের 400 থেকে 500 এর মধ্যে, তাদের নাম আর রোল দেখাও, কি হবে? স্যার বলবো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। সিলেক্ট নেম, সিলেক্ট নেম, রোল ফ্রম স্টুডেন্ট, রোল ফ্রম স্টুডেন্ট, ওয়্যার টোটাল হোয়ার টোটাল বিটুইন বিটুইন 400 and 500. TW, হ্যাঁ বিটুইন, আমি নিচে লিখে দিচ্ছি 400 and 500. 500 দিয়ে সেমিকোলন শেষ। হুম। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন বলেছে এসকিউএল কমান্ডের সাথে নিম্নলিখিত কাজগুলি দেখো। একটি টেবিল তৈরি করো যে টেবিলের নাম হবে স্টুডেন্ট এবং কলামগুলি হবে রোল, নেম, ইলেকটিভ আর ফিস। এই যে পরেরটার ক্ষেত্রে কি হবে? একটা টেবিল তৈরি করতে বলেছে, টেবিলটার নাম হবে স্টুডেন্ট, আর টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট কি কি থাকবে এখানে দিয়ে দিয়েছে। এই যে এই চারটে অ্যাট্রিবিউট, এই চারটে অ্যাট্রিবিউট। বলবো স্যার? হ্যাঁ বলো। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, ক্রিয়েট টেবিল, কি টেবিল? স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিল। তারপরে এবার তারপরে ব্র্যাকেট দিয়ে হবে হচ্ছে ফার্স্ট প্রথমে ব্র্যাকেট, হ্যাঁ রোল, হ্যাঁ রোল, দাঁড়াও একটুখানি সাজিয়ে নি। প্রথমে হবে রোল, কেয়ার ডট, আচ্ছা রোলের কি কেয়ার হবে?
স্যার ইন্ট হবে না স্যার? না 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 স্যার ইন্ট হবে, ইন্ট হবে, ইন্টিজার। কেন? রোল নাম্বার কোনোদিনই এবিসিডি আসতেই ইন্টিজারে পারে হবে। না। হ্যাঁ, তারপরে তারপরে হবে নেম, হ্যাঁ, এটা হবে ক্যার 20, ক্যার 20, আচ্ছা ফাইন। তারপরে কমা দিয়ে পরের লাইনে হবে ইলেকটিভ, ইলেকটিভ, হ্যাঁ কি লিখবো? ক্যার হ্যাঁ 20। আচ্ছা 20। এই ইলেকটিভ জিনিসটা কি বলতে পারবে? এই ইলেকটিভ মানে কিন্তু এটা অ্যাকচুয়ালি সাবজেক্টকে বোঝাচ্ছে। হ্যাঁ, যে সাবজেক্ট, যে কোনো কোর্স হতে পারে। তারপরে হচ্ছে ফিজ, ফিজ, কি তারপরে হবে? ইন্ট হবে, ফিজের ক্ষেত্রেও ইন্ট হবে, এক্স্যাক্টলি। হয়ে তারপরে গেল? ব্র্যাকেট সেট করে সেমিকোলন। আচ্ছা আচ্ছা, এইবার এখানে একটু টুইস্ট আছে। মানে বিষয়টা হচ্ছে ফিজের ক্ষেত্রে না ইন্টিজারটা আবার নাও হতে পারে। মানে ইন্টিজার দিলে ভুল নেই, কিন্তু ইন্টিজারের জায়গায় আরো বেটার হয় কি বলতো? ফ্লোট দিলে। কেন বলতো? কারণ ফিজ তো অনেক সময় টাকা, তো টাকা তো অনেক সময় ফ্র্যাকশন ভ্যালুতেও থাকতে পারে, তাই না? টাকা পয়সার আছে, 0.00 দেওয়ার ক্ষেত্রে থাকতে হ্যাঁ পারে। হ্যাঁ একদমই। তোমরা, আমি ইন্ট ইউজ করলে অসুবিধা নেই, তবে ইন্টের জায়গায় আমরা এখানে ফ্লোটই লিখতে পারতাম। ক্লিয়ার? এটা হলেও চলতো। ঠিক আছে, ইন্ট কোন তোমাদের জন্য ইন্ট যথেষ্ট। মানে অ্যাকচুয়ালি জেনুইনলি ভাবে সফটওয়্যারে এটা ফ্লোট ইউজ করতে হতো। আচ্ছা, তারপরে আর কি আছে? আমি তো স্কিপ করে বোধহয় বেশি নিচে চলে গেছি। ও বলেছে উপরিউক্ত টেবিলটি থেকে সেই সমস্ত স্টুডেন্টদের নাম খুঁজে বার করো যাদের কম্পিউটার সাবজেক্টটি আছে। কি হবে উত্তর? এই যে টেবিলটা তৈরি করলাম, স্টুডেন্ট টেবিলটা তৈরি করলাম, এবার তার মধ্যে বলো যাদের কম্পিউটার সাবজেক্ট আছে তাদের নামগুলোকে দেখাতে বলেছে। সিলেক্ট নেম, আচ্ছা চলো আমি এখানে লিখে দিচ্ছি, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট। কি লিখবো? ওয়্যার where ইলেকটিভ elective ইজ ইকুয়ালস টু equals to, কম্পিউটার অ্যাপ্লিকেশন। কোশ্চেনে কি বলেছে? কমা, কমা বলেছে, তাহলে কমা যা বলেছে তাই, COMA সেমিকোলন। ওকে, ক্লিয়ার সবার? ঠিক আছে, আমরা আপাতত ইউনিট 2 পর্যন্ত থাকলো। আমরা এখন বাজে হচ্ছে কটা, একটু দেখে নিই টাইমটা। আমরা ঠিক আধ ঘন্টা ব্রেক নেব, 9:12 বাজে। আমরা 9:42-এ আবার আমরা ক্লাস শুরু করবো। 9:42-এ সকলের জন্য যাও, ডিনার টিনার যা যা করার, রেস্ট নেওয়ার, ঘুরে টুরে আসো। আধ ঘন্টা, ঠিক আধ ঘন্টা ঠিক আছে, পরে সেম ঠিক আছে, লিঙ্কই থাকবে, লিঙ্ক চেঞ্জ ঠিক আছে, হচ্ছে না। তোমরা সকলেই এবার জয়েন করতে ঠিক আছে। হবে। ক্লাস ঠিক 9:42 স্টার্ট হবে। ঠিক আছে, তোমরা লগ ইন করতে, মানে লগ ইন করেও রাখতে পারো, আর যদি মনে হয় ইন্টারনেট কম আছে সেক্ষেত্রে লগ আউট করে রাখো, সেম লিঙ্কেই আবার জয়েন করে যাবে। ঠিক আছে। হুম, ওকে।